ক্লাস 12 ফোর্থ সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা লং প্রশ্নের সাজেশন দিয়েছি, তোমরা সেটা অবশ্যই দেখে নেবে। সেখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা 99%। এবারে আজকের ক্লাসে আমরা শর্ট কোশ্চেনের সাজেশন আলোচনা করব। যেসব প্রশ্নগুলোর মান 2 নম্বর এবং বাংলাতে লিখতে হবে, সেই সব প্রশ্নের আজকে সাজেশন আমরা আলোচনা করব। কোনখান থেকে আলোচনা করব? গদ্যাংশ থেকে, যে একটা গদ্যাংশ আছে, পদ্যাংশ থেকে একটা পদ্যাংশ আছে, আর নাট্যাংশ থেকে একটা নাট্যাংশ আছে। এছাড়াও লৌকিক সংস্কৃত সাহিত্য থেকে, আয়ুর্বেদ শাস্ত্র থেকে এবং আধুনিক সংস্কৃত সাহিত্য থেকে। এছাড়াও চম্পু কাব্য আছে, চম্পু কাব্য আছে। এখান থেকে আমরা সমস্ত শর্ট প্রশ্নগুলো আলোচনা করব। সাজেশন প্রথমে দেখো, হাসবিদ্য কোথা থেকে? হাসবিদ্য কোথা থেকে এখানে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন দেখো, হাসবিদ্য কথা গদ্যাংশটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং এর রচয়িতা কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে যে প্রশ্নগুলোতে স্টার মার্ক দেব সেগুলো অতি অবশ্যই তোমরা তৈরি করে রাখবে। হাসবিদ্য কথা গদ্যাংশটি পুরুষ পরীক্ষা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পুরুষ পরীক্ষা গ্রন্থের রচয়িতা হলেন বিদ্যাপতি। অবশ্যই পড়বে পরীক্ষাতে। এরপরে হাসবিদ্য কথা গদ্যাংশটিতে কোন রাজার কথা বলা হয়েছে? অবশ্যই গুরুত্বপূর্ণ, বা অন্যভাবেও প্রশ্ন থাকতে পারে, কাঞ্চির রাজার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর উত্তর হবে হাসবিদ্য কথা গদ্যাংশটিতে রাজা সুপ্রতাপের কথা বলা হয়েছে। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, রাজা সুপ্রতাপের রাজধানীর নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজা সুপ্রতাপ কোথায় বাস করতেন? এর উত্তর হবে রাজা সুপ্রতাপের রাজধানী হলো কাঞ্চি। এরপরে 4 নম্বর প্রশ্ন, পুরুষ পরীক্ষা গল্প গ্রন্থে মোট কতগুলি গল্প আছে? 52টি গল্প আছে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। এরপরে 5 নম্বর, বিদ্যাপতি অন্য কোন নামে পরিচিত? মৈথিল কোকিল। এই নামটা তুলে দিতে পারে মৈথিল কোকিল কে? বিদ্যাপতি। এভাবেও তুলে দিতে পারে। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, হাসবিদ্য কথা গদ্যাংশটি পুরুষ পরীক্ষার কততম গল্প? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা। হাসবিদ্য কথা গল্পটি পুরুষ পরীক্ষার 39তম গল্প। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন, রাজার প্রহরীরা কতজন চোরকে ধরেছিল? সবাই জানো, 4 জন চোরকে ধরেছিল। এরপরে রাজা কি দিয়ে চোরগুলোকে মারার আদেশ দিয়েছিলেন এবং কতজন চোর মারা গিয়েছিল? রাজা শুলে চড়িয়ে চোরগুলোকে মারার আদেশ দিয়েছিলেন, 3 জন চোর মারা গিয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, 4 জন চোরকে হত্যার আদেশ দেওয়া হয়েছিল কেন? 4 জন চোরকে হত্যার আদেশ দেওয়া হয়েছিল কেন? এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাঞ্চি নগরীর কোনো এক ধনীর বাড়িতে সিঁধ কেটে চুরি করতে যাওয়ার সময় 4 জন চোর প্রহরীর হাতে ধরা পড়ে। চুরির মতো জঘন্য অপরাধের শাস্তি স্বরূপ 4 জন চোরকে হত্যার আদেশ দেওয়া হয়েছিল। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা,
হাস্যবিদ্য কথা গল্পের নীতি কথা কি? বা এভাবেও পড়তে পারে, হাস্যবিদ্য কথা গল্পের শিক্ষণীয় বিষয় কি? প্রশ্নতে যেরকম থাকবে সেই রকম উত্তর লেখা শুরু করতে হবে। যেমন হাস্যবিদ্য কথা গল্পের নীতি কথা হলো, এটা লিখে শুরু করলে। হাস্যবিদ্য কথা গল্পের শিক্ষণীয় বিষয় হলো, এটা লিখে শুরু করলে। মৃত্যু আসন্ন হলে তার থেকে বাঁচার কৌশল অন্বেষণ করতে হবে। যদি সেই উপায় ব্যর্থ হয় তাহলে মৃত্যু অপেক্ষা অধিক ক্ষতি হবে না, আর যদি উপায় সফল হয় তবে প্রাণটা বেঁচে যাবে। এটা হচ্ছে হাস্যবিদ্য কথা গল্পের শিক্ষণীয় বিষয় বা নীতিকথা। এরপরে বনেচর ভাষণম, একটা পদ্যাংশ আছে, বনেচর ভাষণম, এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো দেখে নাও। এগুলো কিন্তু 99% তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন দেখো, বনেচর ভাষণম কবিতাংশের রচয়িতা কি, এর উৎস কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বনেচর ভাষণম কবিতাংশের রচয়িতা ভারবী। এর উৎস ভারবী রচিত কিরাতার্জুনীয় মহাকাব্যের প্রথম স্বর্গ। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, কিরাতার্জুনীয় মহাকাব্যের রচয়িতা কি? অবশ্যই জানতে হবে তোমাকে। এর উৎস কি? অবশ্যই জানতে হবে। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে পড়ার চান্স 99%। কিরাতার্জুনীয় মহাকাব্যের রচয়িতা হলেন ভারবী। এর উৎস হলো মহাভারতের বন পর্ব। এখানে দেখো একই রকম দুটো প্রশ্ন, তোমরা গুলিয়ে ফেলবে। এখানে ছিল বনেচর ভাষণম কবিতাংশের রচয়িতাকে এবং তার উৎস কি। বনেচর ভাষণম কবিতাংশটি নেওয়া হয়েছে কিরাতার্জুনীয়ম থেকে, আবার কিরাতার্জুনীয়মের রচয়িতাকে ভারবী। আর এখানে কি বলা হয়েছে, কিরাতার্জুনীয়মের রচয়িতাকে ভারবী, এবারে এর উৎস কি, মহাভারতের বনপর্ব। ভালো করে খেয়াল রাখবে। এরপরে 3 নম্বর প্রশ্ন, কিরাতার্জুনীয় মহাকাব্যের মোট কয়টি স্বর্গ আছে? কোন স্বর্গ আমাদের পাঠ্যাংশ? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিরাতার্জুনীয় মহাকাব্যে মোট 18টি স্বর্গ আছে। এর মধ্যে প্রথম স্বর্গ আমাদের পাঠ্যাংশ। 4 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থ গৌরব এর জন্য প্রসিদ্ধ কবি কে? অর্থ গৌরবের জন্য প্রসিদ্ধ কবি হলেন ভারবী। ভারবের অর্থ গৌরব। 5 নম্বর, অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, বর্ণী লিঙ্গি কি? বর্ণী লিঙ্গি কথার অর্থ হলো ব্রহ্মচারীর বেশধারী। এখানে বর্ণী লিঙ্গি বলতে বনেচরকে বোঝানো হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বেছে বেছে দিয়েছি, বেশি দিইনি। 6 নম্বর প্রশ্ন, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিং সখা আর কিং প্রভু ওদের অর্থ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা 99%। এরপরে দেখো, কিং সখা কি? কিং সখা পদের অর্থ হলো দুর্মন্ত্রী বা কুৎসিত বন্ধু, অর্থাৎ যে বন্ধু হিতকর বা মঙ্গলজনক উপদেশ দেয় না, সে হচ্ছে কিং সখা। আর কিমপ্রভুকে, কিমপ্রভু পদের অর্থ হচ্ছে কুৎসিত প্রভু, অর্থাৎ যে প্রভু হিতকর বা মঙ্গলজনক উপদেশ শোনেন না, সে হচ্ছে কিমপ্রভু। এরপরে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বনেচর কে? তাকে কে কোথায় পাঠিয়েছিলেন? বনেচর ব্রহ্মচারীর বেশধারী গুপ্তচর বা কিরাত।
তিনি প্রকৃতপক্ষে শিব ছিলেন। রাজ্য থেকে বিতাড়িত বনবাসী যুধিষ্ঠির দুর্যোধনের রাজ্য শাসন বৃত্তান্ত জানার জন্য বনেচরকে হস্তিনাপুরে পাঠিয়েছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো, শর্ট প্রশ্ন প্রত্যেকটা লাইন তুলে প্রশ্ন হয়, সেখান থেকে বেছে বেছে কয়েকটা তুলে দিয়ে ধরেছি, তাই এগুলো তোমাদেরকে অতি অবশ্যই জানতে হবে। এরপরে 8 নম্বর প্রশ্ন এখানে দেখো, ন বিব্রিয়তে তস্য মন, কার মন ব্যথিত হলো না, কেন ব্যথিত হলো না? যুধিষ্ঠিরের দ্বারা প্রযুক্ত গুপ্তচর বনেচরের মন ব্যথিত হলো না। হিতৈষী ব্যক্তি কখনো মিথ্যা কথা বলে প্রভুর মন জয় করতে চান না, তাই যুধিষ্ঠিরের কাছে সত্যি কথা বলতে বনেচরের মন ব্যথিত হলো না। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো, এরপরে 9 নম্বর প্রশ্ন, কিরাতার্জুনীয় মহাকাব্যের প্রথম শব্দ এবং শেষ শব্দ কি? কিরাতার্জুনীয় মহাকাব্যের প্রথম শব্দ এবং শেষ শব্দ কি? কিরাতার্জুনীয় মহাকাব্যের প্রথম শব্দ হচ্ছে শ্রীয় বা শ্রী, আর শেষ শব্দ হচ্ছে লক্ষ্মী। এরপরে 10 নম্বর প্রশ্ন, কিরাতার্জুনীয় মহাকাব্যের প্রথম স্বর্গে উল্লেখিত হস্তিনাপুরের রাজা কে? যুধিষ্ঠির কোথায় বাস করেছিলেন? এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিরাতার্জুনীয় মহাকাব্যের প্রথম স্বর্গে উল্লেখিত হস্তিনাপুরের রাজা হচ্ছেন দুর্যোধন, কারণ যুধিষ্ঠিরকে তো যুদ্ধে পরাজিত করে তাড়িয়ে দিয়েছেন। তিনি কোথায় আছেন? দ্বৈতবনে বাস করছেন। যুধিষ্ঠির দ্বৈতবনে বাস করেছিলেন। এরপরে চারচক্ষু কে? চারচক্ষু হলেন রাজা, তিনি চরেদের মাধ্যমে পুরো সাম্রাজ্যটাকে দেখতে পান বলে তাকে বলা হয় চারচক্ষু। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, হিতং মনোহারিচ দুর্লভং বচঃ, এটি কে কাকে বলেছিল? এখানে বনেচর যুধিষ্ঠিরকে বলেছে। এইরকম যদি এখান থেকে এই কিরাতার্জুনীয়ম বা বনেচর ভাষণম থেকে যদি প্রশ্ন থাকে কে কাকে বলেছে, তোমরা চোখ বন্ধ করে বনেচর যুধিষ্ঠিরকে বলেছে এই কথাটা লিখে দিতে পারো। এরপরে 13 নম্বর প্রশ্ন দেখো, জিহ্ম কে? জিহ্ম কথার অর্থ হচ্ছে কুটিল। জিহ্ম পদের দ্বারা দুর্যোধনকে বোঝানো হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 14 নম্বর প্রশ্ন তোমাদেরকে অতি অবশ্যই তৈরি করে রাখতে হবে। ত্রিগণ কি বা ত্রিগণ বলতে কি বোঝো? দুর্যোধনের ক্ষেত্রে তারা কিভাবে ফল প্রসব করে বা করেছিল? ত্রিগণ হলো ধর্ম, অর্থ, কাম, এই তিনটাকে ত্রিগণ বলা হয়। এই ধর্ম, অর্থ, কাম এই তিনটি পরস্পর বিরোধী হলেও দুর্যোধনের ক্ষেত্রে তারা সমভাবাপন্ন হয়ে কোনো বিরোধিতা না করে ফল প্রসব করেছিল। এরপরে চলে আসো নাট্যাংশ থেকে। নাট্যাংশ কি আছে? আত্রেয়ী বনদেবতা সংবাদ। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা পরীক্ষাতে তোমাদের পড়ার চান্স খুবই প্রবল। উত্তরামচরিতম নাটকের রচয়িতা কে? এর কয়টি অঙ্ক আছে? উত্তরামচরিতম নাটকের রচয়িতা হলেন ভবভূতি। এই নাটকে মোট 7টি অঙ্ক আছে। এরপরে 2 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভবভূতির নাট্যকৃতির পরিচয় দাও। এটা ভালো করে দেখো, ভবভূতি 3টি দৃশ্যকাব্য রচনা করেন। একটা হচ্ছে নাটক,
আর একটা হচ্ছে প্রকরণ। নাটকের মধ্যে আছে কি দুটো দুটো রচনা। কি কি? একটা আছে উত্তর রামচরিতম, আর একটা আছে মহাবীর চরিতম। উত্তর রামচরিতম নাটকে মোট অঙ্ক আছে 7টা, আর মহাবীর চরিতম নাটকে মোট অঙ্ক আছে 7টা। উত্তর রামচরিতম নাটকের প্রধান রস হচ্ছে করুণ রস, আর মহাবীর চরিতম নাটকের প্রধান রস হচ্ছে বীর রস। এই দুটো নাটকের উৎস কি? রামায়ণ, বাল্মীকির রামায়ণ। এরপরে ভবভূতি রচিত একটা প্রকরণ, প্রকরণ হচ্ছে মালতী মাধবম। এখানে 10টা অঙ্ক আছে, আর রস হচ্ছে, প্রধান রস হচ্ছে শৃঙ্গার রস। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন। ভবভূতি কোন রসের জন্য বিখ্যাত? ভবভূতি করুণ রসের জন্য বিখ্যাত। তিনি এই উত্তর রামচরিতম নাটকটি রচনা করার পর তাকে করুণ রসের কবি বলা হয়। এরপরে 4 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর রামচরিতম নাটকের দ্বিতীয় অঙ্কের নাম কি? এখানে দ্বিতীয় অঙ্কের নাম খুব গুরুত্বপূর্ণ, কিন্তু প্রথম আর তৃতীয় অঙ্কটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। প্রথম অঙ্কের নাম হচ্ছে চিত্রদর্শন, দ্বিতীয় অঙ্কের নাম হচ্ছে পঞ্চবটি প্রবেশ, আর তৃতীয় অঙ্কের নাম হচ্ছে ছায়া। এটা আমাদের অতি অবশ্যই জানতে হবে। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশের রচয়িতা কে? এর উৎস কি? আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশের রচয়িতা ভবভূতি। এর উৎস কি? উত্তর রামচরিতম নাটকের দ্বিতীয় অঙ্কের বিষ্কম্ভক অংশ। এরপরে উত্তর রামচরিতম নাটকের উৎস কি? উত্তর রামচরিতম নাটকের উৎস বাল্মীকির রামায়ণ, আগেই বলেছি। এরপরে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই তৈরি করে রাখবে। আত্রেয়ী কি? আত্রেয়ী এখানে খুব গুরুত্বপূর্ণ চরিত্র একটা। আত্রেয়ী হলেন তপস্বিনী, একজন তপস্বিনী এবং মহর্ষি বাল্মীকির শিষ্যা। বন দেবতার নাম কি? এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন দেবতার নাম হচ্ছে বাসন্তী। তিনি দণ্ডকারণ্যের অধিষ্ঠাত্রী দেবী এবং সীতার প্রিয় সখী ছিলেন বন দেবতা। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বশিষ্ঠ হলেন রঘুবংশের কুলগুরু ও মহর্ষি। এরপরে 10 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋষ্যশৃঙ্গ কি? এই চরিত্রগুলো থেকে কিন্তু দুটো প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা খুবই প্রবল। ঋষ্যশৃঙ্গ কি? ঋষ্যশৃঙ্গ হলেন বিভাণ্ডক মুনির পুত্র এবং দশরথের কন্যা শান্তার স্বামী। এরপরে 11 নম্বর প্রশ্ন, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চৌল কর্ম কি? তা কত বছর বয়সে সম্পাদন করা হয়? চৌল কর্ম হলো চূড়া কর্ম বা মস্তক মুন্ডন। এটা সাধারণত 3 বছর বয়সে সম্পাদন করা হয়ে থাকে। এরপরে 12 নম্বর প্রশ্ন। দ্বারক দয়ম উপনীতম, এখানে দ্বারক দয় বলতে কাকে বোঝানো হয়েছে? তাদের কোথায় নিয়ে এলেন? দ্বারক দয় বলতে লব এবং কুশকে বোঝানো হয়েছে, তাদেরকে মহর্ষি বাল্মীকির কাছে নিয়ে এলেন। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন।
এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অয়ং মে সুদিবস, এখানে মে পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? কেন আজ তার শুভ দিন? এখানে মে পদের দ্বারা বন দেবতাকে বোঝানো হয়েছে। দণ্ডকারণ্যে আত্রেয়ীর মতো পূজনীয় আসছেন, তাই আজ তার শুভ দিন। এই গেল আত্রেয়ী বনদেবতা সংবাদ থেকে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন। এরপরে লৌকিক সংস্কৃত সাহিত্য, এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদেরকে অতি অবশ্যই পড়ে যেতে হবে সেগুলো হচ্ছে, দেখো, 1 নম্বর, বাণভট্টের রচনাকৃতির পরিচয় দাও। বাণভট্ট মোট দুটো গদ্যকাব্য রচনা করেছেন, একটা হচ্ছে হর্ষচরিতম আর একটা হচ্ছে কাদম্বরী। হর্ষচরিতম কি ধরনের গদ্যকাব্য? আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। আর কাদম্বরী, কাদম্বরী হচ্ছে কথা শ্রেণীর গদ্যকাব্য। এরপরে 2 নম্বর প্রশ্ন, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আখ্যায়িকা শ্রেণীর দুটি গদ্যকাব্যের নাম লেখো। একটা হচ্ছে হর্ষচরিতম, বাণভট্টের রচনা, আর একটা হচ্ছে দশকুমার চরিতম, দণ্ডির রচনা। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি কথা শ্রেণীর গদ্যকাব্যের নাম লেখো। কাদম্বরী কথা শ্রেণীর গদ্যকাব্য, এটা রচনা করেন বাণভট্ট। এই 3টা প্রশ্ন কিন্তু একই রকম, উত্তরগুলো একই। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, একটি ইতিহাসাশ্রয়ী গদ্যকাব্যের নাম লেখো। একটি ইতিহাসাশ্রয়ী গদ্যকাব্য হচ্ছে হর্ষচরিতম, মানে ইতিহাসের কাহিনী অবলম্বনে রচিত গদ্যকাব্য। এটা বাণভট্ট রচনা করেছেন। এখানে পুষ্যভূতি বংশের রাজা প্রভাকর বর্ধন এবং তাঁর পুত্র হর্ষবর্ধনের কাহিনী বর্ণিত হয়েছে। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাণভট্টের পিতা মাতার নাম কি? বাণভট্টের পিতা চিত্রভানু আর মাতা হচ্ছে দেবী বা রাজ্য দেবী। এরপরে বাণভট্টের জন্মস্থান কোথায়? তিনি কার সভাকবি ছিলেন? বাণভট্টের জন্মস্থান হচ্ছে কান্যকুব্জে, আর বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। এরপরে বাণভট্টের পুত্রের নাম ভূষণ ভট্ট বা পুলিন্দ। তিনি কাদম্বরী কাব্যের উত্তর ভাগের শেষাংশ রচনা করেন। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো না পড়লে নয় সেই প্রশ্নগুলো কিন্তু এখানে তুলে ধরেছি। তার মধ্যে স্টার মার্ক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাদম্বরী কাব্যের কয়টি ভাগ ও কি কি? কাদম্বরী কাব্যের দুটি ভাগ, একটা হচ্ছে পূর্ব ভাগ আর একটা হচ্ছে উত্তর ভাগ। এরপরে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, গদ্যকাব্যের কয়টি ভাগ ও কি কি? গদ্যকাব্যের দুটি ভাগ, একটা হচ্ছে কথা আর একটা হচ্ছে আখ্যায়িকা। এরপরে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যে প্রশ্নগুলোতে স্টার মার্ক দিচ্ছি সেগুলো অতি অবশ্যই দেখে রাখবে। কাদম্বরী কাব্যের নায়ক ও নায়িকার নাম কি? কাদম্বরী কাব্যের নায়ক হলেন চন্দ্রাপীড় আর নায়িকা কাদম্বরী। এরপরে কাদম্বরী কথার অর্থ কি? কাদম্বরী কথার অর্থ হচ্ছে সুরা বা মদ। হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন এবং তার পিতা ও মাতার নাম কি? হর্ষবর্ধন পুষ্যবতী বংশের রাজা ছিলেন এবং তার পিতা হলেন প্রভাকর বর্ধন আর মাতার নাম যশোমতী। এরপরে প্রভাকর বর্ধনের পুত্র ও কন্যার নাম কি? প্রভাকর বর্ধনের পুত্র রাজ্যবর্ধন ও হর্ষবর্ধন এবং তার একটা কন্যা ছিল রাজ্যশ্রী। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দেখো, চন্দ্রাপীড়ের পিতামাতার নাম কি?
চন্দ্রপীড়ের পিতা মাতার নাম হলো পিতা তারাপীড় আর মাতার নাম বিলাসবতী। বিলাসবতী। এরপরে চন্দ্রপীড় কোথাকার রাজা ছিলেন? চন্দ্রপীড় উজ্জয়িনীর রাজা ছিলেন। তার মন্ত্রীর নাম সুকনাস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। গদ্যকাব্যের উৎস যজুর্বেদ, এটা অবশ্যই মনে রাখবে। এরপরে চারজন গদ্যকাব্যকারের নাম সুবন্ধু, দণ্ডী, বাণভট্ট আর ধনপাল। অবশ্যই জেনে রাখবে। দণ্ডীর পিতা ও মাতার নাম, দণ্ডীর পিতা বীরদত্ত আর মাতা গৌরী, এবং তিনি লালিত পালিত হয়ে বড় হন শ্রুত আর সরস্বতীর কাছে। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, 18 নম্বর প্রশ্ন। পদলালিত্যের জন্য বিখ্যাত কবি কে? পদলালিত্যের জন্য বিখ্যাত কবি হলেন দণ্ডী। দণ্ডী নহ পদলালিত্যম। এরপরে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দণ্ডীর লেখা গদ্যকাব্যের নাম কি? এটি কোন শ্রেণীর রচনা? দণ্ডীর লেখা গদ্যকাব্যের নাম হচ্ছে দশকুমার চরিতম। এটি আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। এরপরে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মগধের রাজা কে? তার কতজন মন্ত্রী ছিল? মগধের রাজা রাজহংস। রাজহংসের 3 জন মন্ত্রী ছিল, ধর্মপাল, পদ্মোদ্ভব, শীতবর্মা। এরপরে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজহংসের মিত্র রাজা ও শত্রু রাজার নাম লেখো। রাজহংসের মিত্র রাজা হলেন মিথিলার রাজা প্রহার বর্মা, আর শত্রু রাজা হলেন মালবরাজ মানসার। এরপরে 22 নম্বর, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজবাহনের পিতা ও মাতার নাম কি? রাজবাহনের পিতা রাজহংস আর মাতার নাম হলো বসুমতী। এরপরে দেখো মিথিলার রাজা প্রহার বর্মার কতজন পুত্র এবং তাদের নাম কি? মিথিলার রাজা প্রহার বর্মার পুত্র হচ্ছে 2 জন। একটা হচ্ছে উপহার বর্মা আর একটা অপহার বর্মা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কে কাকে যুদ্ধে পরাজিত করেছিল? মালব রাজা মানসার মগধের রাজা রাজহংসকে যুদ্ধে পরাজিত করেছিল। এরপরে চম্পু কাব্য। চম্পু কাব্য থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে অতি অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে দেখো 1 নম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। চম্পু কাব্য কাকে বলে? গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে চম্পু কাব্য বলে। 2 নম্বর, ত্রিবিক্রম ভট্ট রচিত চম্পু কাব্যের নাম কি? ত্রিবিক্রম ভট্ট রচিত চম্পু কাব্যের নাম হলো নলচম্পু আর মদালসা চম্পু। এরপরে 3 নম্বর দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আর এটাও গুরুত্বপূর্ণ 2 নম্বরটা। ত্রিবিক্রম ভট্টের পিতা দেবাদিত্য বা নেমাদিত্য। তিনি রাষ্ট্রকূট বংশের রাজা তৃতীয় ইন্দ্রের সভাকবি ছিলেন। অতি অবশ্যই তোমরা এগুলো পড়ে রাখবে। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। নলচম্পুর উৎস কি? কয়টি উচ্ছ্বাস আছে? নলচম্পুর উৎস হচ্ছে মহাভারতের বনপর্ব। এখানে 7টি উচ্ছ্বাস আছে। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে 5টা দিয়েছি। ভারতচম্পুর রচয়িতা কে? এর উৎস কি? ভারতচম্পুর রচয়িতা হলেন অনন্ত ভট্ট। এর উৎস হচ্ছে মহাভারত। চম্পু কাব্য থেকে এই 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দিলাম। এরপরে আয়ুর্বেদ শাস্ত্র। আয়ুর্বেদ শাস্ত্র থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে অতি অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে চরক কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? আয়ুর্বেদ শাস্ত্রে। আয়ুর্বেদ শাস্ত্রে আয়ুর্বেদ শাস্ত্রের প্রতিষ্ঠাতা কি? আত্রেয়। অবশ্যই। সুশ্রুত কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? শল্য চিকিৎসায়। সুশ্রুত শল্য চিকিৎসায়
পণ্ডিত ছিলেন। এই গেল আয়ুর্বেদ শাস্ত্র। এরপরে আধুনিক সংস্কৃত সাহিত্য, এখান থেকেও মাত্র কয়েকটা দিয়েছি। প্রথম প্রশ্ন দেখো, এগুলো তোমাদের অতি অবশ্যই সবগুলো করতে হবে। সীতানাথ আচার্যের জন্মস্থান কোথায়? সীতানাথ আচার্যের জন্মস্থান মেদিনীপুর জেলার এগরা মহাকুমার রাসন গ্রামে। এর জন্ম সালটা হচ্ছে 1939 খ্রিস্টাব্দ, 1 ডিসেম্বর। এরপরে শ্রীজীব ন্যায়তীর্থ রচিত প্রহসনের নাম কি? ত্রিপিটক চর্বণম, চণ্ড তাণ্ডবম, দরিদ্র দুর্দৈবম, আর বিবাহ বিড়ম্বনম। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। এই রচনাগুলোর নাম তুলে দিয়েও বলতে পারে, যেমন ত্রিপিটক চর্বণম কার রচনা, বিবাহ বিড়ম্বনম কার রচনা, এরকম দিতে পারে। এরপরে দেখো 3 নম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীরেন্দ্র কুমার ভট্টাচার্য রচিত নাটকের নাম লেখো। কবি কালিদাসম, শার্দুল শকটম। এখানে বলতে পারে শার্দুল শকটম কার রচনা। 4 নম্বর দেখো, সীতানাথ আচার্য রচিত কাব্যগ্রন্থের নাম কি? ভাববিলাসম। এখানেও বলতে পারে ভাববিলাসম কাব্যগ্রন্থটি কে রচনা করেন। এরপরে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় রচিত গ্রন্থের নাম কি? অথ কিম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বর্গীয় হাসানম, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোনা বিতাড়নম, ধরিত্রীপতি নির্বাচনম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগুলো, সরাসরি তুলে দিতে পারে। এখানে এই অংশটা অতি অবশ্যই মনে রাখবে, সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের রচনা। আরেকটা হচ্ছে শার্দুল শকটম, আর এই অংশটা শ্রীজীব ন্যায়তীর্থের রচনাগুলো। এখান থেকে তোমরা অতি অবশ্যই কমন পাবে।